রংপুরে ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের জোনাল অফিসে মেয়াদোত্তীর্ণ বিমার টাকা না পেয়ে গ্রাহকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও অফিস অবরোধের ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে অফিসের মালামাল ট্রাকে করে পাচারের অভিযোগে উত্তেজিত গ্রাহকরা অফিসের সামনে একটি ট্রাক সহ মালামাল আটক করেন এবং রোববার সকাল থেকে শহরের গ্র্যান্ড হোটেল মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন গ্রাহকরা। রাত ৩টার দিকে অফিস থেকে ট্রাকে করে মালামাল সরানো হচ্ছে এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাহকরা ঘটনাস্থলে জড়ো হন। তারা অফিসের সামনে ট্রাকটি আটকে দেন এবং জোনাল অফিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাদের বীরকে অবরুদ্ধ করে রাখেন। তারা বিক্ষুব্ধ গ্রাহকরা অভিযোগ করেন তারা বছরের পর বছর ধরে বিমার পরিশোধিত টাকা ফেরত পাচ্ছেন না, অথচ অফিস হঠাৎ রাতের আধারে মালামাল পাচার করছে। তাদের দাবি টাকা না পাওয়া পর্যন্ত অবরোধ চলমান থাকবে। এতে পুরো শহরে যানজটের সৃষ্টি হয়। গ্রাহকের কাছে ৩০-৪০ হাজার গ্রাহকের রংপুর বিভাগের মধ্যে টাকা কারো ৫ লাখ, কারো ৬ লাখ, কারো ১০ লাখ, কারো ২০ লাখ টাকা করে জমা আছে। তারা কালকে রাত ১২টার সময় অফিসের জিনিসপাতি সবকিছু গোটায় যাইতে ধরছে। এই গাড়িতে মালামাল রেডি আছে, এই গাড়ি নিয়ে তারা যাইতে ধরছে। বছর ডিপিএস করছি, আমার ডেট শেষ হয়ে গেছে, ১২ বছর চলে গেছে। চলে যাওয়ার পর আমি টাকাটা পাবো না, আমার ৩ বছর থেকে ঘুরাইতেছে। কি টাকা জমা করে ইন্স্যুরেন্সে, আর এখন শুনতেছি টাকা নাকি ওনারা নিয়ে পালাচ্ছে, ঢাকুরাই পালাচ্ছে। আমাদের টাকা কে দেবে? রোড ব্লক করে সমাধান সম্ভব নয়, যাতে উভয় পক্ষই একটা সমঝোতায় এসে শান্তিপূর্ণ একটা সমাধান দ্রুত করতে পারে এবং যারা গ্রাহক আছে তারা যাতে টাকাগুলো দ্রুত পায়, সেই জন্য আমরা যারা আছে কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের কোম্পানির যারা আছে দায়িত্বশীল ব্যক্তিবর্গ, তাদের সাথে কথা বলব। নারায়ণগঞ্জের ফতুল্লা বেসিক শিল্প নগরীর এম ইজ ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং নামে কারখানায় গ্যাস লাইন বিস্ফোরণে শ্রমিক, নিরাপত্তা প্রহরী সহ ৬ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন আলামিন, আজিজুল্লাহ সেলিম, জালাল মোল্লা, নাজমুল হুদা ও নূর মোহাম্মদ। সকালে এই ঘটনায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কারখানার পাশে গ্যাস লাইন সংযোগের সংস্কার কাজের সময় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে আগুন জ্বলে ওঠে। এ সময় ৬ শ্রমিকের শরীর দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে বার্ন ইউনিটে পাঠায় ফায়ার সার্ভিসের বেসিক শিল্প নগরী স্টেশন অফিসার আব্দুল হালিম। জানিয়েছেন এস এম ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং ও ফেয়ার অ্যাপারেলস ২ কারখানার গ্যাস লাইন সংস্কার কাজ করতে গিয়ে পুরো লাইন বন্ধ না করেই কাজ করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। হয়তো রুমটা বড় করবে, এটা গ্রাইন্ডিং মেশিন চালিয়ে রড কাটতেছিল। যখন গ্রাইন্ডিং মেশিন যখন চালাইছে তখন হয়তো স্পার্ক হয়েছে, হয়তো আশেপাশে কোথাও, যেহেতু গ্যাসের রুম, গ্যাস লিকেজ থাকতে পারে, তখন বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণ হওয়ার ফলে এমএস ডাইংয়ের ৫ জন, মেনটেন্যান্স বিভাগের 5 জন এবং ফেয়ার অ্যাপারেলের 1 জন নির্মাণ শ্রমিক আমরা শুনতে পারছি আহত হয়েছে। পাবনার বাঙ্গাবাড়িয়া এলাকায় ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা 3 যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 5ম শ্রেণীর 2 শিক্ষার্থী রয়েছে। পাবনা সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঢাকা পাবনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল 7টার দিকে ঘটনাস্থলে 2 জন শিক্ষার্থী নিয়ে একটি ভ্যান দাঁড়িয়েছিল। এ সময় পাবনামুখী একটি বাস বোঝাই দ্রুত গতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। ট্রাকের নিচে চাপা পড়ে ভ্যান চালক সহ ওই 2 শিক্ষার্থী ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। হাইওয়ে পুলিশ জানিয়েছে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন। এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একটি লোকাল বাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হচ্ছেন অন্তত 10 জন। দুপুরে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উকিলবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে মাদারীপুর পুরাতন বাস স্ট্যান্ড থেকে টেকেরহাটগামী একটি লোকাল বাস উকিলবাড়ি এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পথচারী ফাতেমা বেগমকে চাপা দেয় এবং খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে 250 শয্যার জেলা হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক ফাতেমা বেগমকে মৃত ঘোষণা করেন।
রাজশাহীতে র‍্যাব ৫-এর বিশেষ অভিযানে ৬৪ লাখ টাকার হেরোইন সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে গ্রেফতারকৃতদের মাদক আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে বোয়ালিয়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে। দুপুরে র‍্যাব ৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ জানিয়েছেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে গোদাগাড়ি থেকে হেরোইন সহ বিভিন্ন মাদকদ্রব্য শহরে নিয়ে এসে দেশের নানা প্রান্তে মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল। ঘটনার দিন আসামি রনি দুর্গম চর এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে অপর মাদক ব্যবসায়ী জাহানারার কাছে হস্তান্তর করার সময় তাদের হেরোইন সহ গ্রেফতার করে র‍্যাব। এ সময় একটি নষ্ট প্রিন্টারের ভেতর থেকে ৬৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ভোলার মেঘনা এবং তেঁতুলিয়ায় ২২ দিনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতের পর থেকেই হাঁকডাক বাজিয়ে মাছ শিকারে নেমেছেন জেলেরা। সকাল থেকে সেই চিত্র দেখা গেছে বলার বিভিন্ন মাছঘাটগুলিতে। নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ তাদের জালে ধরা পড়ায় সন্তুষ্ট জেলেরা। ঘাটগুলিতেও দেখা গেছে জেলে এবং ক্রেতাদের ভিড়। নিষেধাজ্ঞা শেষে এভাবে যদি জেলেরা মাছ শিকার করতে পারে তাহলে তাদের যে দায় দেনা রয়েছে তা পরিশোধ করতে পারবেন বলে জেলেরা বলছেন। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে শেষ হয়েছে মা ইলিশ রক্ষা অভিযান। অভিযান শেষে ভোর থেকে চাঁদপুরে পদ্মা মেঘনায় নামতে শুরু করেছেন জেলেরা। দীর্ঘ বিরতির পর দক্ষিণাঞ্চলের বৃহত্তম ইলিশ পাইকারি বাজার চাঁদপুর মাছঘাটে শুরু হয়েছে ক্রয় বিক্রয় কার্যক্রম। তবে প্রথম দিন বাজারে ইলিশের যোগান ছিল খুবই সীমিত। ব্যবসায়ী নেতারা জানিয়েছেন, মাত্র অভিযান শেষ হয়েছে, এখনো পর্যাপ্ত ইলিশ আসেনি বাজারে। আরও কয়েকদিন পর আসল চিত্র বোঝা যাবে। চাঁদপুরের মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণে টানা ২২ দিনের অভিযানে নজিরবিহীন সাফল্য দেখিয়েছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি। অভিযান চলাকালে ৮৪টি পৃথক অভিযান পরিচালনা করে ৫৫টি মামলায় ১৭৬ জন জেলেকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ জনকে বিভিন্ন মেয়াদের সাজা ও ২০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। উদ্ধার ও জব্দ করা হয়েছে প্রায় ৪,৫০,০০,০০০ মিটার কারেন্ট জাল। এসব নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে ৫১টি মাছ ধরার ট্রলার ও জব্দ করেছেন নৌপুলিশ সদস্যরা। সরকার ঘোষিত মা ইলিশ রক্ষার্থে চলতি বছরের ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ পরিচালনা করেছে নৌপুলিশ। এই অভিযানে সফল করার লক্ষ্যে নৌপুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান তার অধীনস্থ অফিসারদের নিয়ে এই বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভা করে মা ইলিশ সংরক্ষণ ও প্রযোজন মৌসুমে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে অপারেশনাল কার্যক্রমের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। প্রথমেই নৌপুলিশের পক্ষ থেকে মা ইলিশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে গণসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে নৌপুলিশের আওতাধীন বিভিন্ন ঘাট ও বাজার এলাকার জেলে, ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা সহ প্রচারণা করা হয়। এরপর নৌসীমানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা সহ নদ নদীতে সার্বক্ষণিক টহল জোরদার করে নৌপুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২৫ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য এবং মাদকদ্রব্য আটক করা হয়েছে। বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ভোরে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৭১,১৯,৪০০ টাকার ভারতীয় জর্জেট শাড়ি, উন্নত মানের লেহেঙ্গা, চাপাতা, সিগারেট, উন্নত মানের কম্বল, কাশ্মীরি চিলি পাউডার প্যাকেট এবং কালার মিস্ট সফট জেল আটক করা হয়। আটককৃত চোরাই পণ্য আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি। সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধান নজরুল শেখকে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করেছে কোস্টগার্ড। দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য নিশ্চিত করে বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত রাঙ্গা বাহিনীর সদস্যরা সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালাবুগি এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ সকাল ৬টায় কোস্টগার্ড বেস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল ধাওয়া করে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধানকে ২টি একনলা বন্দুক ও ৬ রাউন্ড তাজা কার্তুজ সহ জব্দ করে। নিয়োগ বাণিজ্য প্রশ্ন ফাঁস, নগ্ন ঘুষ বাণিজ্যের অভিযোগে কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন তারা। ছাত্র জনতার অভিযোগ, গতকাল শুক্রবার ছিল কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে
নিয়োগ পরীক্ষা। কিন্তু পরীক্ষার আগের দিন মধ্যরাতে কুষ্টিয়া শহরের একটি ছাত্রাবাসে ৩০ জন পরীক্ষার্থীকে প্রশ্ন দেওয়া হয় এবং তাদের পরীক্ষা নেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, জানিয়ে সকল গণমাধ্যম গুরুত্ব সহকারে প্রচার ও প্রকাশ করে। এমন তথ্যের ভিত্তিতে বিক্ষুব্ধ ছাত্র জনতা কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। সকাল পর্যন্ত আমরা তৈরি থেকে প্রিন্ট পর্যন্ত পুরা রাত আমাদের পরিচালক আমরা কিন্তু তদারকি করেছি। তো এখান থেকে প্রশ্ন বের হওয়ার কী সুযোগ? আর তাছাড়া প্রশ্নের তো কোনো নমুনা এ পর্যন্ত দেখাতে পারলো না। আপনারা তদন্ত করেন, তদন্তে যদি কোনোভাবে আমার সংশ্লিষ্ট থাকে তাহলে আমি পুরা আপনারা যেরকমভাবে মনে করেন বা আইনগতভাবে যে ইয়েটা সেটা মেনে নেব। পরীক্ষা আগে থেকেই হয়ে গেছে, পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, তো টাকার বিনিময়ে নাকি রাতেই নাকি সব প্রশ্ন পেয়ে প্রশ্ন ফাঁস হয়ে গেছে। তো এখন আমরা যে এই যে প্রিপারেশন নিয়ে ভালো মতো যে পরীক্ষাটা দিলাম, তো এটার তো আর কোনো মূল্য থাকলো না। এই দুর্নীতির সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য বলছি। আর আজকে যে রেজাল্ট পাবলিশ করবে এইটার বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান, পাবলিশ আমরা হতে দিব না। নারায়ণগঞ্জের ফতুল্লায় পিবিআই প্রধান মোস্তফা কামাল রাশেদ সংবাদ সম্মেলন করেছেন। তিনি জানান, নারায়ণগঞ্জে বিচার প্রার্থীদের নিশ্চয়তা প্রদানের জন্য সর্বোচ্চ কাজ করছে পিবিআই। বিশেষ করে হত্যা, খুন, ডাকাতির মতো জটিল মামলাগুলির রহস্য উদ্ঘাটন করে আসামিদেরকে গ্রেফতার করা হচ্ছে। নারায়ণগঞ্জ জেলার কোনো অপরাধী পার হওয়ার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। নারী নির্যাতনের অপহরণ মামলাগুলো এবং এগুলো আমরা ভিকটিমদেরকে বিভিন্ন জায়গা থেকে আমরা তাদেরকে খুঁজে তাদেরকে উদ্ধার করে আমরা তাদের পরিবারের কাছে আমরা জিম্মাই প্রদান করি। এভাবে আমরা নারায়ণগঞ্জের বিভিন্নভাবে আমরা নারায়ণগঞ্জ জেলার অধিবাসীদেরকে আমরা আমাদের সেবামূলক কার্যক্রম প্রদান করে যাচ্ছি। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের বয়ারচর একসময় ছিল জনবহুল ও প্রাণচঞ্চল একটি জনপদ। ৩ লাখ মানুষের কোলাহলে মুখর সেই বয়ারচর আজ হারিয়ে যাচ্ছে মেঘনার গর্ভে। প্রতিনিধি শফিউল আজম চৌধুরী জুয়েলের পাঠানো তথ্যচিত্র, বিস্তারিত জুবা রহমানের রিপোর্টে। 4 দশক আগে এখানে ছিল স্কুল, মসজিদ, কবরস্থান আর সবুজ ফসলের মাঠ, কিন্তু ভয়ঙ্কর নদী ভাঙন কেড়ে নিয়েছে সব। 2 দশক আগে নির্মিত বেড়িবাঁধ কিছুটা স্বস্তি দিলেও এখন তা ধসে গেছে। নদীর পাড়ে আজ ভাঙনের মুখে অবশিষ্ট অল্প কিছু জমি আর অসহায় কিছু পরিবার। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের বয়ারচরে বাড়িঘর হারিয়ে এখন খোলা আকাশের নিচে বসবাস করছে অর্ধশতাধিক পরিবার। নদী তীরবর্তী অন্যান্য পরিবারও ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন। এলাকাবাসীর দাবি দ্রুত স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের। গত কয়েক বছর ধরে এটা আস্তে আস্তে ভাঙতে হাজার হাজার লোক গৃহহীন হয়ে গেছে। 3.5 গুলো ভাঙতে আজ এই জায়গাতে আছে। 50,000 লোকের ঘর বাড়ি অলরেডি চলে গেছে। আজ থেকে 10 বছরের ভিতরে আমরা শুধু জোয়ারে পানি খাইতেছি, বিড়া বাড়ি শেষ। মাথা সুলুডে মাটি কাটতে বস্তা দিতে কিছু থাকে না, সব পানির বাইর লগে চলে যেতে আছে। সাইডে দরজাটাও ভাঙতে আসছে। আমরা নাঙ্গো কোনো মিস যাইবার কোনো নাই, ব্যবস্থা নাই, টাকা নাই, পয়সা আমরা কিভাবে যাইতে চাম? পানি ঘরে উঠলে আমরা অনেক ডরে ভয় আমরা রোডের দিকে উড়ে চলে যাই। বাল বাচ্চা আমরা অনেক কষ্ট করতে আসি। স্থায়ীভাবে সিসি ব্লক করা, এই বছরও বস্তা দেওয়ার কারণে জোয়ার ঢুকতে পারে না। টেকসই সিসি ব্লক দেওয়া হলে আমাদের এলাকার মানুষজন থাকতে পারবে। এদিকে অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু করা হবে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমরা ইতিমধ্যে সেটা সাবমিট করেছি। শীঘ্রই মিনিস্ট্রি হয়ে সেটা প্ল্যানিং কমিশনে যাবে এবং সরকার এই বিষয়ে যথেষ্ট সদয় আছেন এবং ওরা আশা করছি খুব শীঘ্রই এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। এখন অপেক্ষা শুধু প্রকল্প বাস্তবায়নের, কারণ সময়ের অপেক্ষা না করলে হয়তো মানচিত্র থেকেই হারিয়ে যাবে লক্ষ্মীপুরের বয়ারচর। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। এবার আমাদের কৃষি। স্বাদে, ঘ্রাণে, রঙে কিংবা আকারে বিদেশি ফলের সঙ্গে পাল্লা দিচ্ছে দেশীয় আনার। দেশের মাটিতেই প্রথমবারের মতো আনার বা বেদানা চাষে সাফল্য পেয়েছেন দিনাজপুরের 2 তরুণ উদ্যোক্তা। তাদের হাত ধরেই বিদেশি ফল এখন দেশীয় সম্ভাবনার নতুন নাম। প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস।
দিনাজপুরের সদর উপজেলার রানীগঞ্জ বেলবাড়ি এলাকায় মূল সড়কের পাশেই চোখে পড়ে সবুজে মোড়ানো বিশাল আনার বাগান। ভারতের মুম্বাইয়ে প্রশিক্ষণ নিয়ে 4 বছর আগে আনার চাষ শুরু করে 2 তরুণ উদ্যোক্তা মোহাম্মদ নাদিম ও মনিরুজ্জামান। 3.5 একর জমিতে রোপণ করা হয়েছে প্রায় 1100টি আনার গাছ। যত্নের পরশে এখন সেই ফল গাছগুলো ফলভারে নুয়ে পড়েছে। 25 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ফল সংরক্ষণ। রং, গ্রান আর স্বাদে বিদেশি আনারের মতোই এই ফলের প্রতি ব্যবসায়ীদের আগ্রহ বাড়ছে দ্রুত। প্রতিদিন অসংখ্য মানুষ আসতেছে, পরিদর্শন করতেছেন এবং বাগান থেকে খুচরা মূল্যে আনার কিনে নিয়ে যাচ্ছেন। আমি এসেও দেখলাম বাস্তবে, হ্যাঁ, ফলগুলো দেখতে অনেক সুন্দর। আমি 6 কেজি নিলাম। বাগান থেকে কিছু আমি চারা নেওয়ার উদ্দেশ্যে আসছিলাম। আমি একজন ব্যবসায়িক, ফলের দোকান আছে রানীগঞ্জ বাজারে। এখান থেকে আনার সরাসরি নিয়ে যাই, দোকানে বিক্রি করি। বাগান থেকেই পাইকারি দরে কেজি প্রতি বিক্রি হচ্ছে 260 থেকে 300 টাকায়। উদ্যোক্তারা জানালেন, এই মৌসুমে প্রায় 50,000 আনার বিক্রির লক্ষ্য নিয়েছেন তারা। বিভিন্ন পাইকারের মাধ্যমে ফল বিক্রি করি, যদিও এবার রেটটা একটু কম পাইছি, তারপর আমরা বলবো যে আপনি যে রেটটা পাইছি এটা সাফিসিয়েন্ট। উদ্যোক্তা নাদিম হোসেন জানালেন, তার বাগান থেকে আনারের চারা সংগ্রহ করা যাবে। লক্ষ্য একটাই, দিনাজপুর থেকে সারা দেশে আনার চাষের প্রসার ঘটানো। আমরা আশাবাদী যে বাংলাদেশে আনার চাষ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ফল বৃদ্ধি ও বাণিজ্যিকভাবে আনার চাষ বিস্তারে উদ্যোক্তাদের সর্বোচ্চ সহায়তা দেয়া হচ্ছে। বাগান কিভাবে আমরা সম্প্রসারণ করি, কৃষি বিভাগ সেই হিসাবে কাজ করে যাচ্ছেন এবং এখানে আমরা কারিগরি সহায়তাটুকু দিয়ে থাকি। দিনাজপুরের জলবায়ু এই ফলের জন্য উপযোগী হওয়ায় কৃষকেরা যেমন লাভবান হচ্ছে, তেমনি বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমছে দেশে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দিনাজপুরের ফুলবাড়িতে গরিব ও স্বল্প আয়ের মানুষের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে টিসিবি পণ্য বিক্রয় করা হয়েছে। পৌরসভার 9টি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ড স্মার্ট কার্ড না হওয়ায় 8টি ওয়ার্ডে 1353 জনের মাঝে টিসিবি পণ্য চাল 2 কেজি, ডাল 2 কেজি, ভোজ্য তেল 2 কেজি ও চিনি 1 কেজি 540 টাকায় বিক্রয় করা হয়। এদিকে পৌরসভার 1647 জনের স্মার্ট কার্ড না হওয়ায় টিসিবি পণ্য থেকে বঞ্চিত। বিএনপি দেশের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে, সারা দেশে এখন বিএনপির জয় জয়কার, এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মীর শরফত আলী সপু বলেন, একটি গোষ্ঠী এখনও নির্বাচনী প্রক্রিয়াকে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে দেশের মানুষ বিএনপির পাশে রয়েছে। দিনব্যাপী শ্রীনগর উপজেলার 16 ঘর বাজার, কেউটখালী বাজার ও হাসারা বাজারে বিএনপির 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, একটি ইসলামী দল অপপ্রচারে নেমেছে। এমন পরিস্থিতি মোকাবেলা করে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সুন্দর দেশ ও সমাজ করার হলো বিএনপির অঙ্গীকার। তিনি বলেন, বিএনপি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে খালেদা জিয়ার তারেক রহমানের নেতৃত্বে সমস্ত সাপোর্ট দিতে আপনার এবং পরিবারের পাশে দাঁড়িয়ে আছে ও থাকবে। গতকাল লক্ষ্মীপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে লক্ষ্মীপুর পৌর মহিলা দলের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্য নিয়ে কথা বলেন। ঝালকাঠির নলসিটিতে বিএনপির গণসংযোগ ও পথসভা হয়েছে। সকালে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা চত্বরে পথসভা পৌরসভার বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদাত হোসেন, এ সময় পৌর বিএনপির সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুম শরীফ, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মুবিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বরিশালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনায় নারী সমাবেশ ও দোয়া মাহফিল হয়েছে। নগরীর গির্জা মহল্লা একে স্কুলের মাঠে সদর আসনের নারী সমাজকে নিয়ে নিজ উদ্যোগে নারী সমাবেশ ও দোয়া মাহফিল করেছে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসির মোহাম্মদ রহমাতুল্লাহ। সমাবেশে মহানগরীর বিভিন্ন ওয়ার্ড, জেলা ও সদর উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বগুড়ার শিবগঞ্জে বিএনপির কর্মী সভা হয়েছে। আটমূল হাই স্কুল মাঠে জেলা বিএনপির সহসভাপতি মীর শাহে আলমের উদ্যোগে কর্মী সভায় সভাপতিত্ব করেন মীর আবু জাকের মাকো। এতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব, তাজুল ইসলাম, মাস্টার হারুনুর রশিদ, খোরশেদ আলম কাজল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালীতে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক। উপজেলার শেখেরখিলের মৌলভীবাজার এলাকায় পৌরসভা শেষে এই লিফলেট বিতরণ করা হয়। চাঁদপুরের মতলব উত্তরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঘরে ঘরে জোনে জোনে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার মতলবের ষাটতল ইউনিয়নের বিএনপির আয়োজনে কর্মসূচিতে বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম, গণিত তপাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খান মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আহমেদ স্বপন। ভোটারদের বিভ্রান্ত করতে একটি দল নানা ধরনের বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুব দলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। ধামরাইয়ের কালামপুর বাজারে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ জলিল, ঢাকা জেলা যুব দলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ, বৃহত্তর ঢাকা জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুক ও ঢাকা জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি খোররুম চৌধুরী টুটুল সহ আরো অনেকে। চট্টগ্রামে বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন মহানগরের আওতাধীন আতুরার ডিপো স্ট্যান্ড কমিটি ঘোষণা উপলক্ষে আলোচনা সভা হয়েছে। বিকেলে বায়েজিদ বোস্তামি থানার আতুরার ডিপো এলাকায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ফরাজি। বিশেষ অতিথি ছিলেন ওসি কামরুল জামান, ফেডারেশনের মহানগর সভাপতি মধু সরকার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন সহ অন্যান্যরা। জিয়া সাইবার ফোর্স চট্টগ্রাম উত্তর জেলা আহ্বায়ক কমিটি তাদের প্রথম সাংগঠনিক কর্মসূচি হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেছে। এ সময় তারা জাতীয়তাবাদী আদর্শে অটল থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। কর্মসূচিতে আহ্বায়ক ইঞ্জিনিয়ার তৌসিফ ইমরোজ শিহান, সদস্য সচিব আশরাফুল আজম সিজান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসাইন, যুগ্ম আহ্বায়ক মীর মোহাম্মদ আজমগীর ও সাইফ তারেক সহ হাটহাজারী, রাঙ্গুনিয়া, রাউজান, সন্দ্বীপ, ফটিকছড়ি, সীতাকুণ্ড ও মিরসরাইয়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কুড়িগ্রামে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন উপলক্ষে কুড়িগ্রামের যাত্রাপুরে চরের সুবিধা বঞ্চিত শিশুদের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। দুপুরে কুড়িগ্রাম যাত্রাপুর ইউনিয়ন পরিষদ মাঠে গুড নেইবার্স বাংলাদেশ কুড়িগ্রাম সিডিপি আয়োজিত স্বাস্থ্য ক্যাম্পেইনের উদ্বোধন করেন কুড়িগ্রামের প্রাক্তন সিভিল সার্জন ডাক্তার এস এম আমিনুল ইসলাম। অনুষ্ঠানে যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর, মাইটিভি কুড়িগ্রাম জেলা প্রতিনিধি শাফুল হক রুবেল, মেডিকেল অফিসার ডাক্তার আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন। পদ্মার তীব্র ভাঙন থেকে বসতভিটা রক্ষার দাবিতে কুষ্টিয়া পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা। সকালে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত শত শত নারী পুরুষ এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়। দীর্ঘদিন ধরে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি করেও মিলছে না কোনো প্রতিকার। তাই ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে আজকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। কর্মসূচি চলাকালে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর এলাকা জুড়ে দেখা দিয়েছে প্রবল ভাঙন। ভাঙনের মুখে রয়েছে মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি সহ নানা স্থাপনা। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে কালিকাপুর সংলগ্ন নদী তীরে দাঁড়িয়ে দুপুরে মানববন্ধন করেছেন ওই ইউনিয়নের মানুষ। এ সময় বক্তব্য রাখেন নুনখাওয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তাজুল ইসলাম, সদস্য সচিব আব্দুল আলিম সহ অনেকে।
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের বাসিন্দারা সহিংসতা ও চাঁদাবাজির অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। এলাকাবাসী দাবি করছেন একটি বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদা, দখল ও সন্ত্রাস চালাচ্ছে। আজ জঙ্গল সলিমপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আলীনগর বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইয়াসিন লিখিত বক্তব্য পাঠ করেন। স্থানীয়রা দ্রুত কার্যকর তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতার দাবি করেছেন। সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট আমজাদ ওমর ফারুক, নুরুল ইসলাম ও নুরুল হক ভান্ডারী উপস্থিত ছিলেন। বরগুনার তালতলীতে 10 লাখ টাকা চাঁদা দাবি ও ধান কেটে নেওয়ার হুমকি অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের বিরুদ্ধে ভুক্তভোগী শাহ আলম মোল্লা অভিযোগ করেছেন, তালতলী উপজেলার বড়বগি ইউনিয়নের মোমেপাড়া গ্রামের একদল প্রভাবশালী ব্যক্তি শাহ আলম মোল্লার দখলীয় জমি দখল নিতে নানা রকম হুমকি দিচ্ছে, এমনকি তার রোপণ করা আমন ধান কেটে নেওয়ারও হুমকি দিচ্ছে। এ বিষয় নিয়ে তালতলী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। হয়তো মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়া আমাদেরকে হয়রানি করতেছে, শান্তি বিশৃঙ্খলা ঘটাইতে চায় এবং আমার জমি বেদখল দেওয়ার যে অপচেষ্টা চালাইতেছে, এই থেকে আমি ন্যায় বিচারের দাবিতে। নেতৃত্ব হয়েছে সোনা মিয়া, জয়নাল ভুঁই, শাহজাহান ভুঁইয়া, শানু ভুঁইয়া, মারেক ব্যাপারী। এখন নেতৃত্বে এই চাঁদাটা চাইছে। আপিল করার পর তারা আপিলে হারা বিচার করাইব, তারা এই মোল্লারা হ্যাঁ গাড়ির টাকা দিয়ে উল্টো পাইলে মামলা বিচার করাইছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ নিয়ে কুমিল্লার নাগলকোটে প্রায় 5000 শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, বিতর্ক ও আলোচনা সভা হয়েছে। গতকাল উপজেলা হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজে এমসিকিউ ও বিতর্ক প্রতিযোগিতায় 27টি কলেজের অংশগ্রহণে 3 শতাধিক বিজয়ী শিক্ষার্থীকে সার্টিফিকেট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। পরে আলোচনা সভায় সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। চট্টগ্রামের ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। আজ সিআরবি রেলওয়ে পূর্বাঞ্চল কার্যালয়ের সামনেই 2 দলের অধিনায়ক লিটন দাস ও শাই হোপ ট্রফি উন্মোচন করেন এবং ফটো সেশন করেন। সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 27, 29 ও 31 অক্টোবর চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6:30টায়। এর আগে শেষ হওয়া ওয়ানডে সিরিজে বাংলাদেশ 2-1 ব্যবধানে জয়ী হয়। আওয়ামী সরকারের আমলে এসালম গ্রুপের নিয়োগ দেয়া ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিনি পটিয়া অঞ্চলে চাকরিচ্যুত কর্মকর্তাদের হাতে উপহার হিসেবে নগদ অর্থ তুলে দেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মঞ্জুর রশিদ বিপন, ইঞ্জিনিয়ার মাহমুদ হুমায়ুন শিকদার, অর্পণা দত্ত, শাহিনুর বেগম সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিয়াক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার আসলাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশি ট্রান্সক্যাথেটার আয়োটিক ভালভ ইমপ্লান্টেশন TAVI সফলভাবে সম্পন্ন করা হয়েছে, যা বহির্বিশ্বে ইতিমধ্যে চালু থাকলেও বাংলাদেশে এই প্রথম বলে দাবি করেন অপারেশনে জড়িত টিম মেম্বারগণ। গত বুধবার উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল এবং কার্ডিয়াক সেন্টারে উক্ত বাল্ব অপারেশনটি সফলভাবে সম্পন্ন হয়। এই বিষয়ে হসপিটাল কর্তৃপক্ষ ম্যানেজিং ডাইরেক্টর শাহ জহিরুল ইসলাম বলেন, যেহেতু এই চিকিৎসা সফলভাবে সম্পন্ন হয়েছে তারা গর্বিত। এই বিষয়ে অধ্যাপক আসলাম হোসেন বলেন, বাংলাদেশে এই অপারেশনের মাধ্যমে নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে। হয় বাইপাসের মাধ্যমে ওপেন করে, কিন্তু এনজিওগ্রামের মাধ্যমে এই অপারেশন আজ পর্যন্ত হয় নাই। আমরা আল্লাহর রহমতে এটা সফলভাবে সম্পন্ন করেছি। অনেক নামকরা হাসপাতাল অনেকদিন আগে হয়েছে সিসিইউ ক্যাথল্যাব, কিন্তু এই অপারেশনটা হয়নি। এই জন্য লুবানার জন্য এটা একটা মাইলফলক। তাই আজকে আপনাদেরকে সবাই ডাকা, জটিল চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব। রোগীর প্রি অপারেটিভ ও সিটি স্ক্যান, ইকোকার্ডিওগ্রাম রিপোর্টের ভিত্তিতে তার জন্য উপযুক্ত টাবি ভাল্ব, কত নম্বর ভাল্ব লাগবে আমরা সিটি স্ক্যান করে মেজার করে বেকু দেখিয়ে সবকিছু কত নম্বর ভাল্ব লাগাবো সে অ্যাসেসমেন্ট করে আমরা তারপর আমরা ডিসিশন নিচ্ছি।